আজকের ক্লাসে আমরা আলোচনা করব অ্যাকাউন্টিং ফর রেশিও নিয়ে এবং আজকে যে টপিকগুলো আলোচনা করব সেগুলো সাধারণত থাকবে সলভেন্সি রেশিও বা দীর্ঘকালীন সচ্ছলতার অনুপাত থেকে এবং দুটো রেশিও নিয়ে আমরা টোটাল ফান্ডামেন্টটা জেনে নেব, যার মধ্যে থাকবে ডেপ্ট ইকুইটি রেশিও এবং থাকবে প্রোপাইটরি রেশিও বা প্রোপাইটরি ফান্ড রেশিও। এই দুটো রেশিও বলতে আমরা কি বুঝি, কিভাবে এই দুটো রেশিও আমরা করব এবং আমাদের যে পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসতে পারে এই ডেপ্ট ইকুইটি রেশিও বা প্রোপাইটরি ফান্ড রেশিও থেকে এমসিকিউ প্যাটার্নে যে ধরনের অঙ্ক আসতে পারে সেগুলো নিয়েও আমরা কিন্তু এই পড়াটার শেষে আলোচনা করব। তো আজকের ক্লাসটা শুরু করা যাক এবং যারা আগের যে ক্লাসগুলো দেখোনি অর্থাৎ কারেন্ট রেশিও, কুইক রেশিও এইগুলো দেখোনি তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো প্রথমেই যেটা বলি যে সলভেন্সি রেশিও তোমাদেরকে আগেই বলেছিলাম বা দীর্ঘকালীন সচ্ছলতার অনুপাত, সলভেন্সি রেশিও বা দীর্ঘকালীন সচ্ছলতার অনুপাত। এই অনুপাতের সাহায্যে আমরা কি জানতে পারি? এই অনুপাতের সাহায্যে আমরা জানতে পারি যে একটা প্রতিষ্ঠান দীর্ঘকালে কিভাবে বা কতটা আর্থিক সচ্ছলতার সঙ্গে চলতে পারে বা চলার ক্ষমতা রয়েছে। এখন এর মধ্যে তো রেশিও আছে অনেকগুলো, তো একটা ক্লাসেই হয়তো সব রেশিও নিয়ে আলোচনা করা যাবে না। এর মধ্যে রয়েছে ডেপ্ট ইকুইটি রেশিও, তারপরে রয়েছে প্রোপাইটরি রেশিও, ইন্টারেস্ট কাভারেজ রেশিও, টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও, এই ধরনের অনেক রেশিও রয়েছে। তো আমরা আজকে মেন যে দুটো রেশিও সেই দুটো রেশিও নিয়ে আলোচনা করব। এক হচ্ছে ডেপ্ট ইকুইটি রেশিও এবং দুই হচ্ছে আমাদের প্রোপাইটরি রেশিও। তো প্রথমে এই সলভেন্সি রেশিওর যে আমরা দুটো টপিক আজকে আমরা জানবো। প্রথম আমরা কি বললাম? ডেপ্ট ইকুইটি রেশিও। ডেপ্ট ইকুইটি রেশিও, তো এই রেশিওটাকে বাংলায় আমরা কি বলি? দেনা মালিকানা অনুপাত। দেনা মালিকানা অনুপাত। এই রেশিওটা সম্বন্ধে আমাদেরকে পুরো ব্যাপারটা জানতে হবে, তাহলে যে ধরনেরই অঙ্ক আসুক না কেন আমরা পরীক্ষায় করতে পারবো। আর যদি আমরা ব্যাপারটাই না জানি যে ডেপ্ট ইকুইটি রেশিও কি, কেন করা হয়, এটা কিভাবে করব, এগুলো যদি আমরা না জানি তাহলে আমাদেরকে যাই অঙ্কই দিক না কেন পরীক্ষায় কিন্তু সেই আটকেই যাবে। তো প্রথমে আমরা বলি ডেপ্ট ইকুইটি রেশিও। তাহলে রেশিও করতে গেলে আমাদেরকে দুটো অনুপাত বা দুটো সংখ্যা বা দুটো রাশি লাগবে। তাহলে এই ডেপ্ট ইকুইটি রেশিও করার জন্য আমাদেরকে কি লাগবে? এক লাগবে আমাদের ডেপ্ট আর এক লাগবে আমাদের ইকুইটি, অর্থাৎ অনুপাত করার জন্য দুটো রাশিমালা তো আমাদের লাগেই। তো এখানে যে দুটো রাশিমালা বা যে দুটো তথ্য আমাদের লাগবে সেই দুটো কি হচ্ছে? এক হচ্ছে ডেপ্ট আর একটা হচ্ছে ইকুইটি। তবে এই দুটো তথ্য সর্বদাই হতে হবে হিসাব সংক্রান্ত। কেন? ডেপ্ট বা দেনা এটা কি হিসাব সংক্রান্ত, আর ইকুইটি এটা হচ্ছে আমাদের হিসাব সংক্রান্ত। যদি এটা দার্জিলিং চা আর আসাম চায়ের অনুপাত হতো তাহলে এটা হিসাব সংক্রান্ত অনুপাত হতো না। কেন? কারণ দুটো রাশি হিসাব সংক্রান্ত নয়। তো এখানে ডেপ্ট আর ইকুইটি লাগবে। তো এই রেশিওটা আমরা কার সাথে কার অনুপাত করছি? ডেপ্টের সাথে ইকুইটির অনুপাত আমরা করছি। তো এই অনুপাতটা আমরা কেন করি? এই অনুপাতটা আমরা করি এটা জানার জন্য যে আমাদের যে টোটাল মালিকরা যে টাকা দিয়েছে, অর্থাৎ আমরা শেয়ার বা রিজার্ভ বা এইভাবে প্রফিট করে যে টাকা আমরা করতে পেরেছি তার তুলনায় আমরা কত টাকা ধার নিয়েছি লোকের কাছ থেকে বা লোকের কাছে আমাদের কত টাকা মেটাতে হবে। অর্থাৎ ইকুইটি যেটা আমরা বলছি, অর্থাৎ আমাদের কাছে কতটা টাকা আমরা রয়েছে, নিজস্ব কতটা টাকা কারবারে রয়েছে এবং কতটা টাকা আমরা অন্যের কাছ থেকে ধার নিয়েছি, এই দুটোর মধ্যে একটা অনুপাত আমরা করি। ঠিক আছে? এখন এই অনুপাতের মান যদি বেশি হয় তাহলে বুঝতে হবে কি যে আমরা কারবারে যে টাকাটা দিয়েছি সেই টাকাটা কম আছে এবং অন্যের কাছ থেকে নেওয়া টাকা, ধার করা টাকা বেশি আছে, যেটা কারবারের পক্ষে মোটেই ভালো নয়। ঠিক আছে? এটা জানার জন্যই আমরা ডেপ্ট ইকুইটি রেশিও করি। তাহলে প্রথমেই বললাম ডেপ্ট ইকুইটি রেশিও কার সাথে কার অনুপাত করছি? ডেপ্টের সাথে ইকুইটির অনুপাত করছি। আচ্ছা, এই অনুপাত আমরা কেন করব? এই অনুপাত আমরা দীর্ঘকালীন ওই আর্থিক সচ্ছলতা জানার জন্য, যে দীর্ঘকালীন আর্থিক সচ্ছলতা জানার জন্য এই অনুপাত আমরা করে থাকি। যে দীর্ঘকালে বা লং টার্মে আমাদের কারবার কতটা সচ্ছলভাবে চলতে পারবে সেটা জানার জন্য আমরা এই রেশিওটা করে থাকি। ঠিক আছে? অথবা আমরা এটা এভাবেও বলতে পারি যে আমাদের তহবিল অর্থাৎ মালিকের কত তহবিল তার তুলনায় কতটা দেনা রয়েছে আমাদের কারবারে সেটা জানার জন্য আমরা এই অনুপাতটা আমরা কি করি? করে থাকি। ঠিক আছে? এখন এই অনুপাতের একটা আদর্শ মান রয়েছে।
যে এই অনুপাতের আদর্শ মান কত হওয়া উচিত। এই অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1, অর্থাৎ ডেপ্ট ইকুইটি রেশিও যারা হিসাব শাস্ত্রবিদ তারা বলছে 2:1 থাকাটা পর্যন্ত ভালো। অর্থাৎ যদি আমি 50,000 টাকা আমার নিজের কারবারে থাকে তাহলে আমি দেনা করতে পারি টোটাল 1 লাখ টাকা পর্যন্ত, কিন্তু তার থেকে বেশি যেন না দেনা আমার থাকে, তাহলে সেটা কারবারের পক্ষে কিন্তু ভালো দিক হিসাবে বিবেচনা করা হবে না, অর্থাৎ সেটা কারবারের ক্ষেত্রে একটা নেগেটিভ দিক হিসাবে ধরা হবে। তাহলে এই অনুপাতের মান যত কম হবে সেটাই কিন্তু ভালো, এটা মনে রাখতে হবে যে এই অনুপাতের মান যত কম হবে ততই ভালো, আর যত বেশি হবে ততই কিন্তু আমাদের কিন্তু খারাপ। অর্থাৎ আমাদের ইকুইটির তুলনায় ডেপ্ট যত বেশি হবে, অর্থাৎ 3:1, 4:1, 5:1 যদি এইভাবে হতে থাকে সেটা কিন্তু কারবারের পক্ষে কখনোই ভালো নয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল। তো এবার আমরা যেটা জানবো যে ডেপ্ট কোনগুলো পড়ছে ডেপ্ট আর কোনগুলো ইকুইটির মধ্যে পড়ছে, তাহলে আমরা যে কোনো অঙ্কই কিন্তু পরীক্ষাতে করতে পারবো। আর আমরা যদি না জানি যে ডেপ্ট কোনগুলো আর ইকুইটি কোনগুলো, তাহলে তো আমরা অনুপাতটাই করতে পারবো না। তাহলে ডেপ্ট কোনগুলো, ঠিক আছে, এইটা তোমাকে যদি জেনে নাও তাহলে আর কোনোই অসুবিধা নেই এই অঙ্ক করার জন্য। যে ডেপ্ট আমাদের কোনগুলো, এখানে যে পয়েন্টগুলো বা উপাদানগুলো বলবো সেগুলোই তোমাদের সচরাচর কিন্তু অঙ্কেতে আসে। এবার যদি একটা দুটো অঙ্কেতে আসে এই পয়েন্টগুলোর বাইরেও, সেটা তোমাদেরকে একটু অ্যাডজাস্ট করে বুঝে নিতে হবে যে সেটা ডেপ্টের মধ্যে পড়ছে না ইকুইটির মধ্যে পড়ছে। আসলে এখানে ডেপ্টের মধ্যে সচরাচর অঙ্কে দুটো উপাদান আসে, সেগুলো কি, এক আছে তোমাদের ডিবেঞ্চার আর আছে তোমাদের লং টার্ম লোন। ঠিক আছে, অনেক সময় যে লোন ফ্রম ব্যাংক এরকমও থাকে, লোন ফ্রম ব্যাংক বিভিন্ন ধরনের ব্যাংকের নাম দেওয়া থাকে, যে লোন ফ্রম ICICI ব্যাংক, লোন ফ্রম IDBI ব্যাংক, এই ধরনের কিন্তু দেওয়া থাকে। তো সাধারণত এইগুলো কিসের মধ্যে আসে, ডেপ্টের মধ্যে আসে, অর্থাৎ কারবারের দেনা। এইগুলো মেটাতে হবে, এগুলো আমাদের কি এক ধরনের লাইবিলিটিস। ঠিক আছে, আচ্ছা ইকুইটির মধ্যে কি কি আসে, যে ইকুইটি বলতে এখানে আমরা শেয়ার হোল্ডার ফান্ডকে নিই। ঠিক আছে, ক্লিয়ার, শেয়ার হোল্ডার ফান্ডকে নিই আমরা, যার মধ্যে কি কি আছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস তোমার আসতে পারে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, আর তোমার আসতে পারে রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস, প্রফিট হলে কিন্তু অ্যাড হবে আর লস হলে কিন্তু লেস হবে। ঠিক আছে, এছাড়া তোমার হচ্ছে মাইনাস থাকতে পারে তোমার ফিকটিটাস অ্যাসেটস, অর্থাৎ ক্ষয়িষ্ণু সম্পত্তিগুলো তোমার এখান থেকে বাদ থাকে। তাহলে এখন এই যে ডেপ্ট অর্থাৎ ডিবেঞ্চার, লং টার্ম লোন ফ্রম ব্যাংক, এগুলো যোগ করে দেখা গেল তোমার হচ্ছে 50,000 টাকা। আর শেয়ার হোল্ডার ফান্ড, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ, ঠিক আছে, অর্থাৎ প্রফিট যোগ করা হলো এবং এ থেকে লস বাদ দেওয়া হলো, ফিকটিটাস অ্যাসেট বাদ দেওয়া হলো। এগুলো বাদ দিয়ে দেওয়ার পর যদি দেখা গেল তোমার এখানেও রয়েছে 50,000, তাহলে অনুপাতটা কত হবে, 50,000 বাই 50,000, অর্থাৎ 1:1, যেটা কারবারের পক্ষে ভালো। কেন, কারণ হিসাব শাস্ত্রবিদেরা বলছে 2:1 পর্যন্ত ভালো। তার থেকে যদি বেশি হয়, এই আদর্শ মানের তুলনায় যদি এই মানটা বেশি হতে থাকে 3:1, 4:1, অর্থাৎ ডেপ্টটা হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, ইকুইটিটা কম হচ্ছে। ক্লিয়ার, তাহলে কি হবে, তাহলে সেটা কারবারের পক্ষে তোমার কিন্তু খারাপ, অর্থাৎ দীর্ঘকালে তোমার কারবার চলতে পারবে কি না সেটা নিয়েও একটা সন্দেহ বা অনিশ্চয়তা রয়ে যায়। ঠিক আছে, এই মান যদি অনেকটা বেশি হয়ে যায়। তো এই হচ্ছে টোটাল ফান্ডামেন্টাল। এবার এই ডেপ্ট ইকুইটি রেশিও, অর্থাৎ এই যে রেশিওটা আমরা করছি, এই রেশিওটার কিন্তু একটা সূত্র নেই, এই রেশিওটা 3টে সূত্র রয়েছে। ঠিক আছে, তো 3টে সূত্রতে অঙ্ক করলে 3টে আলাদা আলাদা মান তো আমাদের বেরাবে। কেন, যেহেতু 3টে আলাদা আলাদা উপাদান বা হচ্ছে উপকরণ নিয়ে তৈরি, তাই আলাদা আলাদা মান তোমাদের বেরাবে। ক্লিয়ার, তো পরীক্ষায় ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তো তুমি 3টে সূত্র দিয়েই অঙ্কটা করে দেখবে, যেখানে তোমার উত্তরটা মিলবে, তোমার যে অপশান দেওয়া থাকবে ABCD অপশান দেওয়া থাকবে, সেই উত্তরটাই কিন্তু তোমরা করবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ফার্স্ট সূত্র ভেবে নাও, যে ডেপ্ট বাই ইকুইটি। ঠিক আছে, যে আমাদের
ওপরে থাকবে ডেপ্ট আর নিচে থাকবে ইকুইটি, এর মধ্যে যে অনুপাতটা বেরাবে সেটাকেই বলা হচ্ছে ডেপ্ট ইকুইটি রেশিও। তাহলে এখানে আমরা সংক্ষেপে আরেকবার বলে দিই এবং এরপরে যে নেক্সট দুটো সূত্র রয়েছে সেই সূত্র দুটো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা যেটা করাচ্ছি সেটা হচ্ছে সলভেন্সি রেশিও। সলভেন্সি রেশিও কোনগুলো? যে রেশিওগুলো আমাদের দীর্ঘকালীন সচ্ছলতা পরিমাপ করতে সাহায্য করে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রেশিও হচ্ছে ডেপ্ট ইকুইটি রেশিও, দেনা মালিকানা অনুপাত। কার সাথে কার অনুপাত করা হচ্ছে? দেনার সাথে মালিকানার, অর্থাৎ ডেপ্টের সাথে ইকুইটির অনুপাত করা হচ্ছে। কেন করা হচ্ছে? আমরা এটা জানতে চাই যে আমাদের মালিকানা টাকা কতটা রয়েছে বা মালিকানা তহবিল কতটা রয়েছে, তার তুলনায় দেনা কতটা রয়েছে, এটা জানার জন্য আমরা ডেপ্ট বাই ইকুইটি রেশিওটা করে থাকি। আর এখানে আদর্শ মান কত হওয়া ভালো? 2:1, অর্থাৎ মালিকানা তহবিল যদি 10 টাকা থাকে, ডেপ্ট 20 টাকার বেশি যেন না থাকে। আর এই অনুপাত যত বেশি হয় তার মানটা কি হবে? ততই বেশি হবে। ঠিক আছে, এই অনুপাতের মান যত বেশি হবে কারবারের পক্ষে ততই কিন্তু খারাপ হবে, আর এই অনুপাতের মান যত কম হবে কারবারের পক্ষে কিন্তু সেটা বেটার বা ভালো হবে। আচ্ছা, এখানে ডেপ্টের মধ্যে কোনগুলো থাকবে? সাধারণত ডিবেঞ্চার, লং টার্ম লোন, লোন ফ্রম ব্যাংক, এগুলো থাকে। আরও যদি কিছু উপাদান থাকে সেগুলো তোমরা, যেমন মর্টগেজ লোন যদি থাকে, ঠিক আছে, সেইগুলোকে তোমরা এখানে কিন্তু অ্যাড করতে পারো। আর হচ্ছে শেয়ার হোল্ডার ফান্ড যেগুলো রয়েছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ, সারপ্লাস, আর এ থেকে যদি তোমার লস হয় লস মাইনাস যেতে পারে, আর ফিকটিটাস অ্যাসেট থাকলে মাইনাস যেতে পারে। তো এইটা হয়ে গেল ফার্স্ট কনসেপ্ট। এবারে আমরা সেকেন্ড এবং থার্ড রুলটায় আমরা চলে যাব। তো এখন আমরা ডেপ্ট ইকুইটি রেশিওর আর যে রুল রয়েছে, অর্থাৎ সেকেন্ড এবং থার্ড রুল, এটা আমরা জেনে নেব। তো এই ডেপ্ট ইকুইটি রেশিওর মধ্যে অনেকে রুল 2, অনেক হিসাবশাস্ত্রবিদ বলছে এই ডেপ্টের মধ্যে আমরা কি করব? লং টার্ম ডেপ্টকে তো রাখবই, লং টার্ম ডেপ্টকে রাখবো, তার সঙ্গে আমরা কি করব? কারেন্ট লায়াবিলিটিসকেও রাখবো। তা নিচে কিছু চেঞ্জ হবে না, নিচে কিছু চেঞ্জ হবে না, ওই ইকুইটি অথবা শেয়ার হোল্ডার ফান্ড তোমাদের থাকবে, শেয়ার হোল্ডার ফান্ড। তাহলে ফার্স্ট রুল যেটা ছিল সেখানে কিন্তু ওপরে ছিল লং টার্ম ডেপ্টগুলো, অর্থাৎ দীর্ঘকালীন যে দেনাগুলো, যেমন ডিবেঞ্চার, লোন ফর্ম হচ্ছে ব্যাংক বা লং টার্ম লোন, এগুলো থাকছে। কিন্তু অনেকে বলছে সেটা তো থাকবে ঠিকই, কিন্তু তার সাথে তোমরা কারেন্ট লায়াবিলিটিকেও যোগ করে দাও। এখন কারেন্ট লায়াবিলিটিকে কেন যোগ করব, তাদের যুক্তিটা কি? কারেন্ট লায়াবিলিটিকে যোগ করতে বলছে যে এটাও তো তোমাদের দায়, কিন্তু এটা আমরা জানি এটা স্বল্পকালীন দায়, এটা তো দীর্ঘকালীন দায় নয়, কিন্তু এটাও হচ্ছে এক ধরনের দায়। অর্থাৎ হিসাবশাস্ত্রবিদেরা বলছে তুমি যখন দেনাকে তুলনা করছো বা দেনার সাথে তুমি মূলধনকে বা মালিকানা মূলধনকে অনুপাত করছো, তখন তুমি দীর্ঘকালীন দেনার সাথে স্বল্পকালীন দেনাগুলোকেও কনসিডার করবে। অর্থাৎ দীর্ঘকালীন দেনাগুলোর সাথেও স্বল্পকালীন দেনাগুলোকে যোগ করেই চলবে। এবার আমরা চাইলে কারেন্ট লায়াবিলিটি যোগ করতেও পারি, আবার না চাইলে নাও করতে পারি, কিন্তু পরীক্ষায় তো আমাদেরকে দুটো ভাবেই করতে হবে, দুটো কেন 3টে ভাবেও করতে হতে পারে। তো যেটা আমাদের আনসার মিলবে সেইভাবে আমরা করব, এবং অঙ্ক তো আমি এরপরে তোমাদেরকে দেখাবই এবং সব রুল দিয়েই দেখাবো। ঠিক আছে, তো এইটা হচ্ছে সেকেন্ড রুল। ঠিক আছে, তাহলে ফার্স্ট রুল হচ্ছে শুধু লং টার্ম ডেপ্ট থাকবে, তার সঙ্গে ইকুইটি অথবা শেয়ার হোল্ডার ফান্ড থাকবে। আর সেকেন্ড রুলে কি থাকবে? যে লং টার্ম ডেপ্টের সঙ্গে শুধু কারেন্ট লায়াবিলিটি হবে, আর কিছু চেঞ্জেস হবে না। ক্লিয়ার? নিচেতে যেমন ইকুইটি বা শেয়ার হোল্ডার ফান্ড থাকে সেরকম থাকবে। আচ্ছা, থার্ড রুল, এখানে রুল বলছে এখানে লং টার্ম ডেপ্ট কারেন্ট লায়াবিলিটির সাথে আবার প্রেফারেন্স শেয়ার অ্যাড হবে। ঠিক আছে, এখানে কি বলছে থার্ড রুলে, এবং কেন হবে সেটাও আমাদেরকে জানতে হবে। লং টার্ম ডেপ্ট অর্থাৎ এগুলো দীর্ঘকালীন যে ডেপ্টগুলো রয়েছে সেগুলো থাকবে, তার সাথে বলছে কারেন্ট লায়াবিলিটি যোগ করতে হবে, সেটাও আমরা মেনে নিলাম যে কারেন্ট লায়াবিলিটিসও যোগ করতে হবে। এরপরে আমাদেরকে বলছে আরও একটা টপিক যোগ করতে হবে, ডেপ্টের মধ্যে আনতে হবে, সেটা হচ্ছে প্রিফারেন্স ইকুইটি, প্রিফারেন্স শেয়ার বা শেয়ার ক্যাপিটাল। সেটা হচ্ছে কি, যে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, এটাকেও তোমাদেরকে আনতে বলছে হিসাবশাস্ত্রবিদেরা। ঠিক আছে, এখন ডেপ্টের মধ্যে 3টে আনার যুক্তিকতাটা কি, বা এই 3টে আনাই বা কেন দরকার? বলছে লং টার্ম ডেপ্ট, এটা তো আমাদেরকে মেটাতেই হবে, যে আমরা কারো কাছ থেকে ডিবেঞ্চার বিলি করে টাকা সংগ্রহ করি, ব্যাংক থেকে লোন নিই, লং টার্ম লোন নিই, এটা মেটাতেই হবে। কারেন্ট লায়াবিলিটিও একটা দেনার মধ্যেই পড়ছে, যদিও এটা শর্ট টার্ম দেনা বা স্বল্পকালীন দেনা, এগুলোও মেটাতে হবে। ব্যাংক ওভারড্রাফট থাকলে মেটাতে হবে, ক্রেডিটর্স বা পাওনাদার থাকলে তাকেও টাকা মেটাতে হবে।
আবার যদি দেখা যায় যে এরকম থাকলো কিছু বিলস পেয়েবেল থাকলো, সেই টাকাটাও মেটাতে হবে, কোনো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস থাকলে সেগুলোও মেটাতে হবে, সেগুলো কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে চলে এলো। তার সাথে এসছে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। কেন? কারণ আমরা জানি যে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল একটা নির্দিষ্ট টাইম পর পরিশোধ করতে হয়, অর্থাৎ যারা এই প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কিনেছে তাদেরকে মিটিয়ে দিতে হয় বা পরিশোধ করে দিতে হয়, অর্থাৎ এইটাও কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্তই আমাদের কাছে থাকবে এবং একটা টাইম পর এটাকে কি করতে হবে, আমাদেরকে পরিশোধ করে দিতে হবে। তো এটাও হিসাবশাস্ত্রবিদেরা বলছে কার মধ্যে ধরবে, ওই ডেপ্টের মধ্যেই ধরা হবে। আর নিচে তোমার তাহলে কি থাকবে, নিচে তোমার এই যে ইকুইটি অথবা শেয়ার হোল্ডার ফান্ড ছিল, এটা থেকে তোমার প্রেফারেন্স শেয়ারটা বাদ হয়ে যাবে। তাহলে এখানে শুধু থাকবে কি, ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড, ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড। তাহলে এখানে ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড থাকবে, বাকিগুলোতে পুরো শেয়ার হোল্ডার ফান্ডটা থাকবে। ঠিক আছে, পুরো শেয়ার হোল্ডার ফান্ড মানে কি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ, সারপ্লাস, ঠিক আছে, এইগুলো সব থাকবে। এখানে শুধুমাত্র কি থাকবে, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালটা বাদ চলে যাবে, বাকি যা ছিল সব থাকবে। বাকি যা ছিল মানে কি, তোমার এখানে থাকতে পারে ইকুইটি শেয়ার, এটার মধ্যে থাকতে পারে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল থাকতে পারে, রিজার্ভ থাকতে পারে, তোমার যে প্রফিট অ্যান্ড লস থাকতে পারে, এ থেকে যদি প্রফিট হয় তাহলে যোগ হবে, লস হলে মাইনাস হবে, এ থেকে মাইনাস 50টা অ্যাসেট থাকতে পারে, এইগুলো সবই থাকতে পারে। শুধুমাত্র কি থাকবে না, শুধুমাত্র প্রেফারেন্স শেয়ারটা নিচে থাকবে না, অর্থাৎ মালিকানা তহবিলের সাথে থাকবে না। এবং এটা কার সাথে থাকবে, এটা তোমার থাকবে ডেপ্টের সাথে যোগ হয়ে যাবে, অর্থাৎ লং টার্ম ডেপ্ট তোমার হচ্ছে কারেন্ট লাইবিলিটি, তার সাথে প্রেফারেন্স শেয়ারটা চলে যাবে। আর এটাকে অনেকে বলে ক্যাপিটাল গিয়ারিং রেশিও বা মূলধন গিয়ারিং রেশিও। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের আরেকটা রেশিও এর সাথে হয়ে যাচ্ছে, এটাকেই অনেকে বলে ক্যাপিটাল গিয়ারিং রেশিও। ঠিক আছে, তাহলে আমরা ডেপ্ট ইকুইটি রেশিও 3টে রুল জানলাম এবং 3টে রুল জানতে গিয়ে আমরা অতিরিক্ত একটা রেশিও জেনে নিলাম। তো প্রথম থেকে বলে দিই, যে রুলগুলো বলে দিই, যে ডেপ্ট ইকুইটি রেশিও আমরা ডেপ্ট বাই ইকুইটি করছি। তো এটার ফার্স্ট রুল হচ্ছে ডেপ্ট বাই ইকুইটি, ডেপ্টের মধ্যে শুধু লং টার্ম ডেপ্ট রাখবো, কোনো কারেন্ট লাইবিলিটি থাকবে না, কোনো প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল থাকবে না, শুধু থাকবে লং টার্ম ডেপ্ট, তার নিচে থাকবে কি শেয়ার হোল্ডার ফান্ড, মানে টোটালটাই। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, লং টার্ম ডেপ্টের সাথে কারেন্ট লাইবিলিটিটা অ্যাড হবে, আর নিচে সেম টু সেম থাকবে টোটাল শেয়ার হোল্ডার ফান্ড। এর পরবর্তী ধাপে লং টার্ম ডেপ্ট, কারেন্ট লাইবিলিটি, তার সাথে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল যোগ হবে, আর নিচে কি থাকবে, শুধু ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড, আর প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালটা থাকবে না। তো এইটাকেই অনেকে আবার বলে ক্যাপিটাল গিয়ারিং রেশিও বা মূলধন গিয়ারিং রেশিও। তো এই 3টে রুল দিয়েই তোমাদেরকে পরীক্ষায় ডেপ্ট ইকুইটি রেশিও করতে হবে, আর অত বেশি কিছু ভাবার দরকার নেই। এই অনুপাতের মান যত বেশি হবে তত খারাপ, আর এই অনুপাতের মান যত কম হবে তত কিন্তু কারবারের পক্ষে ভালো। এবার পরীক্ষায় যেরকম অঙ্ক আসবে, এই 3টে রুল দিয়ে তোমরা ছোট ছোট করে অঙ্কগুলোকে পাঠ করে নেবে। ABCD যেটা উত্তর থাকবে, হয়তো দেখা গেল এই রুলেতে উত্তর আছে, অথবা থার্ড রুলে উত্তর আছে, অথবা ফার্স্ট রুলের উত্তর আছে। তো যেটা তোমার মিলবে সেটাই কিন্তু তুমি টিক দেবে। আর এই যে ক্লাসটা হবে, এই ক্লাসের শেষে আমরা কিন্তু এরকম একটা অঙ্ক নিয়ে অলরেডি আলোচনা করব। তো এইটা হয়ে গেল। এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রোপাইটরি রেশিও বা প্রোপাইটরি ফান্ড রেশিও নিয়ে। তো এখন আমরা সলভেন্সি রেশিওর সেকেন্ড রেশিও, অর্থাৎ আর একটা নতুন রেশিও নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা হচ্ছে আমাদের প্রোপাইটরি ফান্ড রেশিও। প্রোপাইটরি ফান্ড রেশিও। এখন এই প্রোপাইটরি ফান্ড রেশিও বা প্রোপাইটরি রেশিওটা কি? এখন রেশিও করতে গেলে দুটো অনুপাত কিন্তু লাগবে। এখন হিসাবশাস্ত্রবিদেরা বলছে আমাদের দীর্ঘকালীন সচ্ছলতা মাপার জন্য টোটাল অ্যাসেটের মধ্যে কতটা শেয়ার হোল্ডার ফান্ড রয়েছে সেটাকে কিন্তু আমাদের জানা দরকার। অর্থাৎ প্রোপাইটরি ফান্ড রেশিও বা যাকে আমরা বলবো মালিকানা অনুপাত বা মালিকানা তহবিল অনুপাত, ঠিক আছে, মালিকানা অনুপাত অথবা মালিকানা তহবিল অনুপাত। কার সাথে কার অনুপাত? অনুপাত করতে গেলে দুটো উপাদান লাগবে, কারণ দুটো উপাদান ছাড়া অনুপাত সম্ভব নয়। তাহলে কার সাথে কার অনুপাত করব? এখানে আমরা অনুপাত করব হচ্ছে ইকুইটি অথবা শেয়ার হোল্ডার ফান্ড, শেয়ার হোল্ডার ফান্ড, তার সাথে আমরা অনুপাত করব টোটাল অ্যাসেটের, টোটাল অ্যাসেটসের। ঠিক আছে, কিন্তু এটাকে প্রকাশ করা হয় সব সময় পার্সেন্টেজে প্রকাশ করা হয়, তাই 100 দ্বারা গুণ থাকে। ক্লিয়ার?
তাহলে আমরা ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ডকে টোটাল অ্যাসেট দিয়ে আমরা ভাগ করব বা এই দুটোর মধ্যে অনুপাত বার করব যে আমাদের কাছে মোট কত সম্পত্তি আছে আর আমাদের কাছে মোট মালিকানা তহবিল কত আছে। এই দুটো বিষয়কে আমরা কি করব, দুটো বিষয়কে অনুপাত করে দেখব। আর এই অনুপাতটা তোমরা বুঝতেই পারছো, যত বেশি হবে তত কিন্তু ভালো, ঠিক আছে। অর্থাৎ আমাদের সম্পত্তি রয়েছে, টোটাল সম্পত্তি 100 টাকা, তার মধ্যে 60 টাকা মালিকানা তহবিল অর্থাৎ মালিকের নিজস্ব মূলধন আছে, তাহলে সেটা তো খুবই ভালো। আর যদি দেখা যায় যে আমাদের টোটাল হচ্ছে অ্যাসেট রয়েছে 100 টাকা, সেই তুলনায় মালিকের তহবিল খুব কম রয়েছে 10%, 20%, তাহলে সেটা কারবারের পক্ষে খারাপ এবং মালিকের পক্ষেও খারাপ। তাহলে এই অনুপাতটা আমরা কার সাথে কার করছি, এই অনুপাতটা আমরা বলতে পারি মালিকানা তহবিল বা প্রোপাইটরি ফান্ড ও মোট সম্পত্তির মধ্যে অনুপাত, মোট সম্পত্তির মধ্যে অনুপাত করছি, মধ্যে অনুপাত। আর এই অনুপাতটা আমরা কেন করি, তখন দেখো এটা তো সলভেন্সি রেশিওর মধ্যেই পড়ছে। সলভেন্সি রেশিও করার একটাই উদ্দেশ্য, দীর্ঘকালীন সচ্ছলতা জানা। অর্থাৎ এটাও আমরা জানতে পারবো এই রেশিওটা থেকে আমাদের কারবার দীর্ঘকালে কতটা ভালোভাবে চলতে পারে, ঠিক আছে। তাহলে এই যে মালিকানা তহবিল আর মোট সম্পত্তির মধ্যে অনুপাত করছি, এটা আমরা কেন করছি, এটা করছি আমরা দীর্ঘকালীন সচ্ছলতা জানার জন্য, দীর্ঘকালীন সচ্ছলতা জানার জন্য আমরা করে থাকছি। ক্লিয়ার? অর্থাৎ আমাদের দীর্ঘকালে কারবারটা কত ভালোভাবে চলবে বা কতদিন আমাদের স্টেবল থাকতে পারে এই কারবারটা, সেটা জানার জন্য আমরা করছি। এই অনুপাতের মান যত বেশি হবে তত ভালো। এই অনুপাতের মান যত বেশি হবে ততই কারবারের পক্ষে ভালো। এবার আমাদেরকে জানতে হবে যে এর কোনো আদর্শ মান আছে কি। এর আদর্শ মান সাধারণত ধরা হয় 50%, যে আমাদের টোটাল সম্পত্তি যত রয়েছে তার 50% আমাদের ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড বা মালিকের নিজস্ব টাকা বা নিজস্ব তহবিল থাকা ভালো। যদি দেখা যায় 60%, 70%, 80% হয়, সেটা তো খুবই ভালো কারবারের পক্ষে। আর যদি দেখা যায় যে মোট সম্পত্তির তুলনায় 10%, 20%, 30%-এর মতোই হচ্ছে মালিকানা তহবিল রয়েছে, সেটা কারবারের পক্ষে কিন্তু একটা নেগেটিভ দিক বা খারাপ দিক, ঠিক আছে। যেখানে কারবার দীর্ঘকালে হচ্ছে আমাদের স্থায়ী নাও থাকতে পারে বা স্থায়িত্ব নিয়ে আমাদের একটা অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে। তো এখানে আমরা দেখো ইকুইটি বা শেয়ার হোল্ডার ফান্ড বলতে আমরা কি বুঝি, এটা তো ডেপ্ট ইকুইটির সময়ই বললাম। আর টোটাল অ্যাসেট বলতে কি বুঝি, এই দুটো জিনিস যদি জেনে যাই তাহলে তো আমরা যে কোনো অঙ্কই আমরা করতে পারবো, ঠিক আছে। তো পরীক্ষায় যাই অঙ্কই দিক না কেন আমরা করতে পারবো, শুধু আমাদেরকে জেনে নিতে হবে যে ইকুইটি অথবা প্রোপাইটরি ফান্ড বা শেয়ার হোল্ডার ফান্ডটা কী আর টোটাল অ্যাসেটটা কী। অনুপাত তো আমরা করতে পারবো, 5 আর 2 তার অনুপাত তো যে কেউ করতে পারবে, কিন্তু 5টা কীভাবে আসছে আর 2টা কীভাবে আসছে এইটাই তো জানার। তাহলে এখানে কি হচ্ছে যে আমরা ইকুইটি বা শেয়ার হোল্ডার ফান্ড এটা আমরা কীভাবে পাবো, আগেই আমরা বলে দিলাম যে ইকুইটি বা শেয়ার হোল্ডার ফান্ড বা আমরা বলতে পারি প্রোপাইটরি ফান্ড এটা আমরা কিভাবে পাবো, ঠিক আছে। এইটা আমরা পাবো ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ, সারপ্লাস, এইগুলো যোগ করব। যদি কোনো লস থাকে বিয়োগ করব, ফিক্সড অ্যাসেট থাকলে আমরা বিয়োগ করব। তো বিয়োগ করার পর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আমাদের ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড। তাহলে এর মধ্যে কি থাকছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল থাকবে, আর কি থাকবে, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালও থাকবে, রিজার্ভ থাকতে পারে, রিজার্ভের মধ্যে যে কোনো ধরনের রিজার্ভ থাকতে পারে, প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্ট হবে, প্রফিট হলে যোগ হবে, লস হলে বিয়োগ হবে, মাইনাস থাকতে পারে, ফিক্সড অ্যাসেট তোমাদের থাকতে পারে, ফিক্সড অ্যাসেট বা ক্ষয়িষ্ণু সম্পত্তিগুলো বাদ হতে পারে। তাহলে এইগুলো হচ্ছে তোমার মালিকানা তহবিলের মধ্যে পড়ছে। তো এইগুলো যোগ করে দেখা গেল তোমার 50,000 টাকা হলো। আর টোটাল অ্যাসেটটা তো তোমরা সকলেই জানো, টোটাল অ্যাসেটের মধ্যে দু ধরনের অ্যাসেট থাকে। টোটাল ব্যালেন্স শিটে দু ধরনের অ্যাসেট থাকে, একটা ফিক্সড আর একটা কারেন্ট অ্যাসেট। তাহলে টোটাল অ্যাসেটের মধ্যে কি থাকে, ফিক্সড অ্যাসেটস প্লাস কারেন্ট অ্যাসেট। এবার এই দুটো যোগ করে দেখা গেল তোমার 1 লাখ টাকা হলো।
আর টোটাল মালিকানা তহবিল যোগ করে দেখা গেল 50,000 টাকা হলো। তবে মোটামুটি ঠিক আছে 50%। যদি এটা যোগ করে যদি দেখা গেল 1 লাখ টাকা হলো, এটা যোগ করে 60,000, 70,000, 80,000, অর্থাৎ 60%, 70%, 80%, অনেক ভালো কারবারের পক্ষে। আর যদি দেখা যায় যে এটা যোগ করে সেই 1 লাখ টাকাই হয়েছে, কিন্তু এটা হচ্ছে 50,000-এর কম, 40,000, 30,000, 20,000, তাহলে সেটা কারবারের পক্ষে কিন্তু একটা খারাপ দিক ইঙ্গিত করছে। তাহলে এই হয়ে গেল পুরো ফান্ডামেন্টাল, আর কিছুই নাই। এবার শুধু আমরা অঙ্ক করব এবং অঙ্কের মাধ্যমে সমাধানের চেষ্টা করব। তো যেখানে বলে দিলাম যে সলভেন্সি রেশিওর একটা পার্ট হচ্ছে আমাদের প্রোপ্রাইটরি ফান্ড রেশিও বা মালিকানা অনুপাত। কার সাথে কার অনুপাত করব? অনুপাত কখনো একটা বিষয়ের করা যায় না, দুটো বিষয় নিতে হয়। এখানে দুটো বিষয় হচ্ছে, এক হচ্ছে আমাদের প্রোপ্রাইটরি ফান্ড, যেটাকেই আমরা বলি শেয়ার হোল্ডার ফান্ড বা ইকুইটি আমরা বলছি, আর টোটাল অ্যাসেটের সঙ্গে অনুপাত। কিন্তু এটা পার্সেন্টেজে দেওয়া হয়, তাই 100-এর সঙ্গে আমরা কি করি বা 100-র সাথে আমরা এটাকে শতকরায় প্রকাশ করে নিই। এই অনুপাত দীর্ঘকালীন সচ্ছলতা মাপার জন্যই আমরা করে থাকি। এই অনুপাতের মান যত বেশি হয়, সাধারণত 50%-এর বেশি হলে ভালো, আর 50%-এর কম হলে খারাপ হয়। ইকুইটি বা শেয়ার হোল্ডার ফান্ড বা প্রোপ্রাইটরি ফান্ডের মধ্যে কারা থাকছে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল থাকছে, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল থাকছে, রিভিনিউ থাকছে, তোমার হয়তো এই রিজার্ভ থাকছে, প্রফিট অ্যান্ড লস থাকছে, তা থেকে ফিক্সড অ্যাসেট বা লস যদি হয় তাহলে সেটা বাদ যাচ্ছে, আর টোটাল অ্যাসেটের সঙ্গে ফিক্সড অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট থাকছে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমার হচ্ছে টোটাল বিষয়টা আমরা জেনে গেলাম। এবারে আমরা একটা অঙ্ক নিয়ে নেব, সেই অঙ্কের মাধ্যমে কিন্তু আমরা সমাধানের চেষ্টা করব যে পরীক্ষায় কীরকম অঙ্ক আসতে পারে। তো আমি পরীক্ষায় এই ডেপ্ট ইকুইটি রেশিও থেকে তোমাদের সবথেকে বেশি যেটা আসার চান্স আছে সেটা হচ্ছে তোমাদের কেস বেসড বা হচ্ছে যাকে বলা হচ্ছে যে ডাটা বেসড অঙ্ক কিন্তু থাকতে পারে। কারণ অনেক অঙ্কে দেখবে কারেন্ট রেশিও, কুইক রেশিও কিন্তু এমসিকিউতে দিয়ে দিয়েছে, কিন্তু এখানে যে ডেপ্ট ইকুইটি রেশিও এমসিকিউতে কম আছে। অঙ্ক কোথায় আছে? ওই লাস্টের দিকে একবারে কেস বেসড আছে, অর্থাৎ একটা ডাটা দিয়ে দিল, তা থেকে কিন্তু অঙ্ক দিচ্ছে। সেরকমই একটা অঙ্ক আমরা নিয়ে নেব এবং স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাবে, এবং সেই অঙ্কটার আমরা সমাধান করে আজকের ক্লাসটা কিন্তু কমপ্লিট করব। তো এখন তোমরা স্ক্রিনের মধ্যে একটা অঙ্ক দেখতে পাবে, যেই অঙ্কটা আমি কেস বেসড অঙ্ক থেকেই নিয়েছি, অর্থাৎ একটা ডাটা দেওয়া রয়েছে, সেই ডাটা থেকেই কিন্তু এই অঙ্কগুলো বেশি আসছে, অর্থাৎ ডেপ্ট ইকুইটি রেশিও বা প্রোপ্রাইটরি ফান্ড দুটোই কিন্তু হয়ে যাবে। তো এখানে তোমরা যে অঙ্কটা দেখতে পাবে সেই অঙ্কটায় কি আছে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে 4 লাখ, জেনারেল রিজার্ভ দেওয়া রয়েছে 2,50,000, প্রফিট অ্যান্ড লস দেওয়া রয়েছে তোমার 1,50,000, আর ডিবেঞ্চার দেওয়া আছে 6 লাখ এবং কারেন্ট লায়াবিলিটি 1 লাখ টাকা। এরকম একটা ছক দেওয়া রয়েছে, এবং এখান থেকে তোমাকে কী বার করতে বলেছে? যে ডেপ্ট ইকুইটি রেশিও বার করতে বলেছে বা দেনা মালিকানা অনুপাত, আর একটা দেওয়া রয়েছে মালিকানা অনুপাত। তো দুটো একটা অঙ্কের মধ্যে হয়ে যাবে। ক্লিয়ার? তো এখান থেকে যদি আমরা অঙ্কটা করি, তাহলে এখান থেকে যদি আমরা অঙ্কটা করি, এখন কি বললাম? ডেপ্ট ইকুইটি রেশিও নির্ণয় করার 3টে সূত্র আছে। জেনারেলি আমরা দুটো সূত্র করি, আর একটা সূত্রকে ক্যাপিটাল গিয়ারিং রেশিও হিসাবে করে থাকি। তো আমরা দুটো দিয়েই করব, 3টে দিয়েও করব পরীক্ষায়। এমন নয় যে আমি প্রথমটা সূত্রটা দিয়েই করলাম আর করলাম না, উত্তরে কোনো একটা মিলে গেল, ঠিক আছে। আর যদি না মিলে যায় ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আবার নেক্সট সূত্র দিয়ে আমাদের করতে হবে, তাতেও যদি না মিলে পরবর্তী সূত্র দিয়ে করতে হবে। তো এখান থেকে আমরা যেটা শিখবো সেটা কি? আমরা শিখবো ডেপ্ট ইকুইটি রেশিও। ডেপ্ট ইকুইটি রেশিও, ঠিক আছে। আমরা প্রথম সূত্র দিয়ে করি, 1 নম্বর সূত্র দিয়ে। তো 1 নম্বর সূত্রে আমরা লং টার্ম ডেপ্টগুলোকে ওপরে রাখবো, শুধুমাত্র লং টার্ম ডেপ্ট, আর কিছু নেবো না, আর নিচে থাকবে ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড। তো তোমরা বুঝতে পারছো ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে এখানে কি রয়েছে? ইকুইটি শেয়ার রয়েছে তোমার 4 লাখ, জেনারেল রিজার্ভ রয়েছে 2,50,000, আর প্রফিট অ্যান্ড লস রয়েছে 1,50,000। তো এই যে ফার্স্ট যে 3টে দেওয়া রয়েছে, এই 3টে আমাদের চলে আসছে কোথায়? ইকুইটি বা শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে চলে আসছে। আর ডেপ্ট বলতে আমরা শুধুমাত্র লং টার্ম ডেপ্টটাকে নিচ্ছি, একটা ডিবেঞ্চার 6 লাখ টাকাকে। তাহলে এখানে হচ্ছে আমাদের 8 লাখ টাকা। টোটাল ডেপ্ট কত হচ্ছে? ডেপ্ট বলতে আমরা কাকে নিচ্ছি সেটা মনে রাখতে হবে, যে লং টার্ম ডেপ্টকে নিচ্ছি। লং টার্ম ডেপ্ট বাই শেয়ার হোল্ডার ফান্ড নিচ্ছি, শেয়ার হোল্ডার ফান্ড। তাহলে আমরা এখানে কাকে নিচ্ছি? লং টার্ম ডেপ্ট এখানে রয়েছে কত? 6 লাখ টাকা, ঠিক আছে। কারেন্ট লায়াবিলিটিকে নিচ্ছি না, এটাও মনে রাখতে হবে যে কারেন্ট লায়াবিলিটিকে ফার্স্ট রুলেতে আমরা নিচ্ছি না বা ডেপ্টের মধ্যে ধরছি না। 6 লাখ টাকা, নিচে হচ্ছে আমাদের কত? 8 লাখ টাকা শেয়ার হোল্ডার ফান্ড ইন্টু 100। তো এক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কি? ফার্স্ট ডেপ্ট ইকুইটি রেশিও হচ্ছে আমাদের মানটা কিন্তু বেরাবে। তাহলে এখান থেকে আমরা যদি 6 লাখ ইন্টু 100 বাই 8 লাখ করি, তাহলে আমরা এখানে কত পাচ্ছি আমাদের, ঠিক আছে। রেশিওতে আমরা কতটা মানটা আমরা পেয়ে যাচ্ছি, 6 ইন্টু 100 ডিভাইডেড বাই 8, তো 75% আমরা পেয়ে যাচ্ছি। এখন যদি পরীক্ষায় 75% উত্তর থাকে তাহলে ভালো, যদি আমরা একবারেই পেয়ে গেলাম, উত্তর দিয়ে দিলাম। কিন্তু এখানে দেখো কোনো জায়গায় কিন্তু এই আচ্ছা 75 এখানে একটা দেওয়া রয়েছে 0.75:1।
ঠিক আছে, অথবা আমরা এইভাবেও রাখতে পারি এটাকে যে আমাদের হচ্ছে 0.75:1, ঠিক আছে। তো এইটা আমরা পেয়ে গেলাম। এবার যদি ধরা যাক যদি এটা না থাকতো, যে এই অনুপাতটা যদি আমাদের হচ্ছে না দেয়া থাকতো, তো এখানে অপশান কি হচ্ছে, অপশান বি আমাদের আনসার হচ্ছে, ঠিক আছে। এটা প্রথম রুলটাতেই আমরা পেয়ে গেলাম। কিন্তু যদি আমাদের এই অপশানটা না থাকতো তখন আমাদের কি করতে হতো, অল্টারনেটিভ বা সেকেন্ড রুলটা আমাদের ফলো করতে হতো। তাহলে সেকেন্ড রুলটাতে আমরা কি পাবো, যে লং টার্ম ডেপ্টের সাথে আমরা কি যোগ করব, লং টার্ম ডেপ্টের সাথে আমরা কারেন্ট লায়াবিলিটিকে নেব, কারেন্ট লায়াবিলিটিসকে আমরা নেব, ঠিক আছে। চেঞ্জেস কিছু হচ্ছে না, শুধু ওপরটায় চেঞ্জেস হচ্ছে, নিচেটাতে আমাদের যেমন ছিল শেয়ার হোল্ডার ফান্ড থাকবে, শেয়ার হোল্ডার ফান্ড। তাহলে এখানে শুধু 6 লাখের সঙ্গে 1 লাখ যোগ হয়ে ওপরে কত হবে, ওপরে হবে আমাদের 7 লাখ, আর নিচে আমাদের থাকছে কত, 8 লাখ ইন্টু 100। তাহলে যেটা উপরে ছিল 6 লাখ সেটা উপরে হয়ে গেল 7 লাখ। কেন, কারণ কারেন্ট লায়াবিলিটিটাকে নিলাম। তাহলে এক্ষেত্রে আমাদের মানটা কত হবে, 7 × 100 / 8, অর্থাৎ আমাদের হচ্ছে 87.5%, ঠিক আছে। এই অনুপাতটা আমাদের হচ্ছে 87.5%। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে আমাদের হচ্ছে এটা দেয়া নেই, কারণ এখানে তুমি দেখতে পাচ্ছ 0.88:1 আছে, যদিও কাছাকাছি দেওয়া রয়েছে, কিন্তু 87.5 কিন্তু আমাদের অ্যাকুরেট বেরাচ্ছে এখানে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের এই মানটা আমরা নেবো না, কেন আমরা একেবারে উত্তরে প্রথম উত্তরটাই আমরা পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমাদেরকে অঙ্ক করতে হবে, ক্লিয়ার। আর যদি আমরা ক্যাপিটাল গিয়ারিং রেশিও করি তখন আমরা কি করব, লং টার্ম ডেপ্ট আমাদের থাকবে, কারেন্ট লায়াবিলিটি থাকবে, তার সঙ্গে প্রেফারেন্স শেয়ার যোগ করে নেবো। কারণ এখানে দেখো অঙ্কে প্রেফারেন্স শেয়ার কি আছে, অঙ্কে প্রেফারেন্স শেয়ার নেই। তাহলে এখানে আর এই দুটো রুল ছাড়া আর কোনো রুল অ্যাপ্লাই হবে না, ঠিক আছে। তো পরীক্ষায় কিন্তু তোমরা দুটো করবে, কখনো এমন নয় যে একটা করলে না, ঠিক আছে, দুটোই করে দেখবে। প্রথমটা করে যদি উত্তর মিলে গেল তাহলে ভালো, যদি উত্তর না মিলে দুটোই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে, দুটো রুলই তোমরা অ্যাপ্লাই করবে, করার পর যেটা উত্তর বেরাবে সেটাই কিন্তু টিক দেবে। তো এইটা নিয়ে আশা করি তোমাদের আর কোনো অসুবিধা নেই, যে ডেপ্ট ইকুইটি রেশিও নিয়ে। আর এবারে যেটা করাবো এই অঙ্কটা থেকেই প্রোপাইটরি ফান্ড আমরা এখান থেকে আমরা করব, বা মালিকানা অনুপাত আমরা করব। তো এই অঙ্কটা থেকে এখন মালিকানা অনুপাত আমরা করার জন্য এক তো আমাদের এই ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ডটা লেগে যাবে, যেটা হচ্ছে আমাদের টোটাল 8 লাখ টাকাটা আমাদের লেগে যাবে, ঠিক আছে। আর আমাদের কি লাগবে, টোটাল অ্যাসেট। এখন এখানে আমরা টোটাল অ্যাসেট কি করে পাবো, অঙ্কটাতে তো কোনো ফিক্সড অ্যাসেট নেই, কারেন্ট অ্যাসেট নেই, এবারে আমরা কি করে পাবো যে এখান থেকে আমরা টোটাল অ্যাসেট কি করে পাবো। তো আমাদেরকে ধরে নিতে হবে, যখন এরকম ডাটা থাকবে না, তো ধরে নিতে হবে এটাই হচ্ছে আমাদের টোটাল লায়াবিলিটি, যে আমাদের কারবারে টোটাল দায় রয়েছে এগুলোই, কারণ এগুলো দেখতেই পাচ্ছ লায়াবিলিটি সবই, ঠিক আছে, বা দায়ের দিকেই থাকে। তাহলে এইগুলো ধরে নেবো কত, এখানটা হয়েছিল আমাদের 8 লাখ, 6 14 15 লাখ টাকা, ঠিক আছে। তো টোটাল 15 লাখ টাকা আমাদের হচ্ছে লায়াবিলিটি, ক্লিয়ার। এটা আমাদেরকে ধরে নিতে হবে যে আমাদের টোটাল লায়াবিলিটি 15 লাখ, আর টোটাল লায়াবিলিটির সাথে কে সমান হয়, টোটাল অ্যাসেট সমান হয়। তাহলে কারবারে টোটাল লায়াবিলিটি আর টোটাল অ্যাসেট অলওয়েজ ইকুয়াল হয়, ঠিক আছে। তাহলে এটা আমরা ধরে নেবো এটাই হচ্ছে আমাদের টোটাল অ্যাসেট 15 লাখ টাকা। তাহলে 15 লাখ টাকার মধ্যে আমাদের প্রোপাইটরি ফান্ড কত আছে, 8 লাখ টাকা। 15 লাখের মধ্যে কত আছে, 8 লাখ টাকা। তাহলে অনুপাতটা কত, ঠিক আছে, সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে। সেটা করলেই আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিই, যে প্রোপাইটরি ফান্ড রেশিও বা প্রোপাইটরি রেশিও আমাদের সূত্র কি, শেয়ার হোল্ডার ফান্ড বাই টোটাল অ্যাসেট ইন্টু 100 আমরা যদি প্রকাশ করি শতকরা ইন্টু 100 রাখছি, ঠিক আছে। আর এখানে শতকরাতে যেহেতু উত্তর দেওয়া নেই তাহলে আমরা এটা অনুপাতেও রাখতে পারবো। তাহলে এখানে শেয়ার হোল্ডার ফান্ড তোমরা দেখতেই পাচ্ছ 4 লাখ, 2 লাখ 50, 1 লাখ 50, যেটা আমাদের হচ্ছে কত, 8 লাখ টাকা। আর আমরা কি বললাম, এখানে টোটাল অ্যাসেট 15 লাখ টাকা হচ্ছে, কেন টোটাল লায়াবিলিটি আর টোটাল অ্যাসেট ইকুয়াল, যে এটাই ধরে নিচ্ছি টোটাল লায়াবিলিটি, কেন আর কিছু তো ডাটা দেওয়া নেই। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের 15 লাখ টাকা কি হয়ে যাচ্ছে, টোটাল আমাদের অ্যাসেট ইন্টু 100, ঠিক আছে। এটা আমরা করতে পারি। আর যদি আমরা এটাকে অনুপাতে প্রকাশ করে দিই তাহলে এটা আমাদের টোটাল হচ্ছে 53.33% এরকম হচ্ছে, ঠিক আছে। যে 8কে 15 দিয়ে যদি আমরা ভাগ করি ইন্টু 100 করি এটা হচ্ছে, অথবা আমরা এইভাবে লিখতে পারি 0.53:1। তাহলে এখানে তোমার উত্তর হচ্ছে কি, অপশান এ তোমার উত্তর হচ্ছে। তাহলে একই অঙ্ক থেকে আমরা ডেপ্ট ইকুইটি রেশিও শিখে গেলাম এবং প্রোপাইটরি রেশিও শিখে গেলাম,
ঠিক আছে। এর পরবর্তীকালে আমরা আরও যে রেশিওগুলো রয়েছে, ইন্টারেস্ট কাভারেজ রেশিও, এটাও কিন্তু বারবার আসছে। ইন্টারেস্ট কাভারেজ রেশিও করব, টোটাল অ্যাসেট যে ডেপ্টের সাথে রয়েছে সেই রেশিওটাও করব, যে টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও বা ডেপ্ট টু টোটাল অ্যাসেট রেশিও, এগুলো আমরা করব। এরপরে আস্তে আস্তে আমরা প্রফিটেবিলিটি রেশিও বা টার্নওভার রেশিও যেগুলো রয়েছে সেগুলোর দিকে এগিয়ে যাব। কিন্তু যারা হোয়াটসঅ্যাপে জয়েন হওনি, হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা কিন্তু নোটস বা আমাদের যে সাজেশন রয়েছে সেগুলো কিন্তু আমরা রেডি করে দিচ্ছি। তো আজকের জন্য এতটাই, ধন্যবাদ।